আসসালামু আলাইকুম। ট্যাগ কোশ্চেনের উপর ঠিক একটা ক্লাস করবা। এই একটা ক্লাসের মাধ্যমে তুমি ট্যাগ কোশ্চেনে পাসে পাস কনফার্ম করে ফেলতে পারবা। ট্যাগ কোশ্চেন আর কখনো তোমার ভুল হবে না, এটা মিল্টন ভাইয়া তোমাকে এই ক্লাসে গ্যারান্টি দিচ্ছে। আমি কেন এত কনফিডেন্টলি তোমাকে বলছি যে ট্যাগ কোশ্চেনে জাস্ট এই একটা ক্লাস করলেই তুমি পাসে পাস কনফার্ম পাবা আর কখনো ভুল হবে না। কারণ হচ্ছে ট্যাগ কোশ্চেন সবচেয়ে ইজি জিনিস। জাস্ট দুইটা স্টেপ ফলো করলে ট্যাগ কোশ্চেনে একদম ফুল মার্ক পাওয়া যায়। আমি আমার নিজের লাইফে সবসময় ট্যাগ কোশ্চেনে ফুল মার্ক পাইছি জাস্ট এই দুইটা স্টেপ ফলো করে। নাম্বার 1, ট্যাগ কোশ্চেন সম্পর্কে যত রুলগুলো আছে রুলগুলো শিখে ফেলতে হবে। রুল কিন্তু খুব বেশি না, তুমি যদি গোছানোভাবে পড়ো এবং প্রপার প্র্যাকটিস করো রুলগুলা ভালো করে বুঝে নিয়ে, তাহলে এই রুলগুলা অনায়াসে মাত্র 1 ঘন্টাতেই নিজের মাথার ভিতরে ঢুকায় ফেলা যায়। আমার মতো কোনো টিচার যদি তোমাকে সহজ করে দেয় তাহলে তো আরো দ্রুত এই রুলগুলা নিজের মাথার ভিতর ঢুকায় ফেলা যায়। সো এই ট্যাগ কোশ্চেনের প্রথম স্টেপটা হচ্ছে রুলগুলা ভালো করে প্র্যাকটিস করা, দেন 2 নাম্বার হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা। আজকের এই ক্লাসের মাধ্যমে শুরুতে আমি তোমাকে একদম ইজিয়েস্ট ওয়েতে, সিম্পল ওয়েতে রুলগুলা বুঝাই দেওয়ার চেষ্টা করব, যাতে ট্যাগ কোশ্চেনের কোনো রুল তোমার আর কখনো ভুল না হয়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমি তোমাকে প্র্যাকটিস করে দেখাই দিব। যে কয়টা প্র্যাকটিস দেখাই দিব, এই কয়টা প্র্যাকটিস দেখলেই ম্যাক্সিমাম ব্যতিক্রম যেগুলো আসে, যেগুলো বারবার আসার সম্ভাবনা আছে, সেগুলো কভার হয়ে যাবে। এরপরে তুমি কিছু বোর্ড কোশ্চেন সলভ করবা, 8টা-10টার মতো বোর্ড কোশ্চেন সলভ করবা, তুমি ওখান থেকেই ম্যাক্সিমাম জিনিসপত্র কমন পাবা। তাহলে আর দেরি কেন, অবশ্যই এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা। এবং একটা ওয়ার্নিং আছে, ওয়ার্নিং হচ্ছে তোমরা যখন ক্লাস করো, ক্লাসের সাথে সাথে নোট করো না, খাতা কলম বের করে আমার সাথে সাথে পুরা ক্লাসটা নোট করে ফেলবা, কেমন? আর যারা এখনো আমাদের আইটিএস একাডেমিতে সাবস্ক্রাইব করো নাই, মাস্ট সাবস্ক্রাইব করে ফেলো। আইটিএস একাডেমি তোমার সবচেয়ে প্রিয় প্ল্যাটফর্মে পরিণত হবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। আমি মিল্টন ভাইয়া সারা বাংলাদেশের স্টুডেন্টকে পড়াবো এই চিন্তা করে এসএসসি সেগমেন্টে পড়াইতে আসছি। তোমরা সবাই আমাকে যাতে অনেক অনেক ভালোবাসা দাও, এই জন্য এসএসসি সেগমেন্টে পড়াইতে আসছি। সো তোমরা এক সময় দেখবা যে সব ধরনের সাপোর্ট আমাদের শুধু এক আইটিএস একাডেমি থেকেই পাচ্ছ। সো চলো আমরা দেরি না করে শুরু করি। অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ড সার্কেলে সবাইকে আইটিএস একাডেমি সম্পর্কে বলবা। আমাদের গ্রুপগুলোতে জয়েন করে ফেলতে পারো, কেমন? তোমরা যারা যারা এখনো জয়েন করো নাই, প্রথমেই তোমাকে একটু বেসিক শেখাই। প্রথমেই প্রশ্ন আসে, ভাইয়া ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন কি, এই প্রশ্নটা তোমার মাথায় প্রথমে আসবে। দেখো, আমরা অনেক ক্ষেত্রে কথা বলি না, আমরা কথাই সুন্দর সুন্দর বাক্য বলি, তাই না? তো সুন্দর সুন্দর যে বাক্য বলি, এই বাক্যগুলার বিপরীতে প্রশ্ন করা যায়। বাক্যগুলার বিপরীতে প্রশ্ন করা বলতে কি বুঝাচ্ছি? ধরো আমি বললাম যে আমি ভালো আছি, তুমি আমাকে প্রশ্ন করলা আসলেই কি ভালো আছেন ভাইয়া? দেখো, এই যে আসলেই কি ভালো আছেন ভাইয়া, এই যে উল্টা প্রশ্ন করলা, এই উল্টা প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দেয়া যায়, অর্থাৎ ইয়েস অথবা নোতে দেয়া যায়। যেই সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস অথবা নোতে দেয়া যায় সেগুলাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আবার বলি তোমাকে, যেই সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস অথবা নোতে দেয়া যায় সেগুলাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে কোনো একটা লাইনের পরে এমনভাবে প্রশ্ন করা যেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নোতে দেয়া যায়। আবার বলি কথাটা, ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে কোনো একটা লাইনের পরে এমনভাবে প্রশ্ন করা যেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নোতে দেয়া যায়। ইয়েস অথবা নোতে দেয়া যায় এমন প্রশ্নগুলোকে আমরা ট্যাগ কোশ্চেন বলবো। এমন যদি আমি আবার বলি প্রশ্নটা কি, প্রশ্নটা এরকম, আমি ভালো আছি, তুমি আমাকে জিজ্ঞেস করলা আসলেই কি? আসলেই কি মানে কি? তুমি এমন ভাবে প্রশ্ন করছো যে ভাইয়া কি আসলেই ভালো আছে? আমি উত্তর ইয়েস অথবা নোতে দিতে পারবো। আমি বলবো হ্যাঁ, আমি বলবো না। এই যে বললাম, এই যে জিনিসটা, এই সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে ইংলিশের ট্যাগ কোশ্চেন। আশা করি ট্যাগ কোশ্চেন জিনিসটা কি একটা ক্লিয়ার ধারণা আসছে। ওকে, এখন ধারণার পরে আমরা এই কথাটাকে সুন্দর মতো তোমাকে বোঝানোর জন্য স্লাইডে দিয়ে রাখছি। বলতে দেখো, একটা সাধারণ বাক্যের পর ছোট্ট একটি প্রশ্ন বসানো, এটাকে বলে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন মেইনলি করা হয় কিছু শোনার জন্য, যাচাই করার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য। তো এই যে ইয়েস অথবা নো, এইটাতে যেই উত্তর দেয়া যায়, এই উত্তরের জন্য যে প্রশ্ন করা হয়, এটা আসলে কোনো কিছু শোনার জন্য, যাচাই করার জন্য বা নিশ্চিত হওয়ার জন্যই করা হয়। ঠিক আছে? তাহলে বেসিক থেকে আমরা ট্যাগ কোশ্চেন কি বুঝে ফেললাম। এবার আসো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এটার আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো। একজন বলছে তুমি কি ঠিক বলছো, তারপরে প্রশ্ন করছে না হ্যাঁ। এইটার ইংলিশ ফরম্যাটটা দেখলে আমরা ভালো বুঝবো। দেখো, ইংলিশ ফরম্যাটে প্রথমে একটা লাইন বলছে, লাইনটা হচ্ছে
ইউ আর ফাইন, ইউ আর ফাইন, লাইনটা বলছে কি ইউ আর ফাইন, তারপরে বলছে আরএন্ট ইউ। এই যে ইউ আর ফাইন এটা হচ্ছে আমার সেন্টেন্স, এটা কি ভাইয়া, এটা আমার সেন্টেন্স। এটার আরেকটা ওয়ার্ডে প্রকাশ করা যায় সেন্টেন্স, বা এটাকে আমরা স্টেটমেন্ট বলতে পারি, মানে একটা বাক্য স্টেটমেন্ট। তো একটা সেন্টেন্স বা স্টেটমেন্ট আছে, এই সেন্টেন্স বা স্টেটমেন্টের পরে এই যে অংশটা আছে ভাইয়া, এই অংশটাকে বলে হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই অংশটাকে কি বলে, এই অংশটাকে বলে ট্যাগ কোশ্চেন। তাহলে দেখো একটা ট্যাগ কোশ্চেনের ভিতরে দুইটা অংশ থাকে, একটা থাকে সেন্টেন্স বা বাক্য, আরেকটা কি থাকে, আরেকটা থাকে হচ্ছে স্টেটমেন্ট। সেন্টেন্স বা বাক্য, আরেকটা থাকে কি স্টেটমেন্ট। এই যে সেন্টেন্স বা বাক্য থাকে, এই বাক্যের উপর ডিপেন্ড করে, এই বাক্যের উপর ডিপেন্ড করে আমরা স্টেটমেন্ট বসাই, এই বাক্যের উপর ডিপেন্ড করে আমরা স্টেটমেন্ট বসাই। কিভাবে, খেয়াল করো, এই বাক্যের একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। এই বাক্যের একটা টেন্স আছে, তাই না, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই টেন্সের উপর ডিপেন্ড করে ট্যাগ কোশ্চেনের টেন্স হবে। দুইটা জিনিস মাথায় রাখবা। তাহলে আমার স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে ট্যাগ কোশ্চেন হবে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করে ট্যাগ কোশ্চেন হবে। এখন সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন দুইটার মাঝখানে একটা কমা থাকবে, এই কমা দিয়ে দুইটাকে আলাদা করা হয়। সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন দুইটার মাঝখানে একটা কমা থাকবে, কমা দিয়ে আলাদা করা হয়। কমার আগের অংশটা হচ্ছে আমরা সেন্টেন্স বা স্টেটমেন্ট বলবো, কমার পরের অংশটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলবো। এই যে ট্যাগ কোশ্চেন অংশটা আছে, ভালো করে খেয়াল করো, ট্যাগ কোশ্চেন অংশটা আছে, এই ট্যাগ কোশ্চেন অংশে একটা কোশ্চেন চিহ্ন আছে। দেখো সমস্ত ট্যাগ কোশ্চেনের শেষে একটা কোশ্চেন মার্ক বসবে বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। কি বসবে ভাইয়া, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। সমস্ত ট্যাগ কোশ্চেনের শেষে যে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন দেখো পরেরটা বলছে হি ডিডন্ট কাম, ডিড হি। তাহলে এই যে অংশটা আছে ভাইয়া, এইটা হচ্ছে আমার সেন্টেন্স। এটা কি, এটা হচ্ছে আমার সেন্টেন্স, মাঝখানে কমা দিয়ে আলাদা করছি সেন্টেন্স। পরের অংশটা কি ভাইয়া, পরের অংশটা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের শেষে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা একটা বেসিক ট্যাগ কোশ্চেন কি, কিভাবে হয়, ফরম্যাট আমরা বুঝতে পারলাম, বুঝতে পারছি না, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, যদি এই পর্যন্ত ক্লিয়ার করতে পারি, তাহলে এখন আমরা পরবর্তী পার্টে যাব, ট্যাগ কোশ্চেনের ঠিক পরবর্তী পার্টে যাব। পরবর্তী পার্টে আমাদের ট্যাগ কোশ্চেনের মূল নিয়ম ভালো করে শিখতে হবে। দেখো আমাদের এখানে কিছু মূল নিয়ম দেয়া আছে, এই মূল নিয়ম ভালো করে শিখতে হবে। দেখো আমি এতক্ষণ যে অংশটা বললাম সেটাই কিন্তু আমার ট্যাগ কোশ্চেন ছিল। প্রথমে দেখো একটা স্টেটমেন্ট বা সেন্টেন্স ছিল, তার মাঝখানে একটা কমা দিছি, কমা দেওয়ার পরে ভালো করে খেয়াল করলে দেখবে একটা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্রোনাউন এবং তারপরে কোশ্চেন মার্ক, এই তিনটা জিনিস বসছে। এখন তুমি বলবা ভাই অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্রোনাউন, কোশ্চেন মার্ক তিনটা জিনিস কি? খেয়াল করো, যখন আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছিলাম, এই জায়গার দিকে একটু ভালো করে খেয়াল করো। এই জায়গায় যখন আমি একটা সেন্টেন্স দিছি, আমি বলছি এই অংশটা আমার ট্যাগ কোশ্চেন, তাই না? এই অংশটা যখন ট্যাগ কোশ্চেন হচ্ছে, ট্যাগ কোশ্চেনের শেষে দেখো কি হচ্ছে, কোশ্চেন মার্ক। তার আগে কি বলতো, তার আগে দেখো ইউ, ইউ কি ভাইয়া, ইউ হচ্ছে প্রোনাউন। ভাইয়া ইউ কি, ইউ হচ্ছে প্রোনাউন। তার আগে দেখো অক্সিলারি ভার্ব আসছে, তাই না? তাহলে আগে হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব এ ভি, তারপরে প্রোনাউন, তারপরে যে কি আমার কোশ্চেন মার্ক। তাহলে ট্যাগ কোশ্চেনের যে পরের পার্ট, মানে কমার যে পরের পার্টটা আছে, আগের পার্টটা স্টেটমেন্ট, তারপর কমা, পরের পার্টে আগে অক্সিলারি ভার্ব বসে, তারপরে যে আমার প্রোনাউন বসে, তারপরে যে কোশ্চেন মার্ক বসে। দেখো এটাই তো আমার ফরম্যাট বলছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্রোনাউন, তারপরে কোশ্চেন মার্ক। এখন তুমি বলবা ভাই এটাকে সাবজেক্ট প্রোনাউন কেন বলতেছেন, ফরম্যাটের ভিতরে সাবজেক্ট প্রোনাউন কেন বলতেছেন? ভাইয়া সাবজেক্ট প্রোনাউন বলার কারণ হচ্ছে সব সময় এখানে প্রোনাউনই বসবে, সবসময় মাথায় রাখবা। এখানে কখনো কখনো ট্যাগ কোশ্চেনের ভিতরে নাউন বসে না, ট্যাগ কোশ্চেনের ভিতরে সব সময় প্রোনাউন বসে। বাট এই যে প্রোনাউনটা বসে, এই প্রোনাউনটা ডিপেন্ড করে এখানকার সাবজেক্টের উপর। আবার খেয়াল করো কথাটা, ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করো। এই জায়গায় যে প্রোনাউনটা বসতেছে, এই প্রোনাউনটা এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসে। তো যেহেতু সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানকার প্রোনাউন বসতেছে, এই জন্য এটাকে বলবো আমরা সাবজেক্ট প্রোনাউন। কি বলবো? সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে তারপর এখানে বসবে। তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব বসাচ্ছি, তারপরে সাবজেক্ট প্রোনাউন, তারপরে কোশ্চেন মার্ক। বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের ফরম্যাট। তাহলে বেসিক ফরম্যাট আমরা ক্লিয়ার করতে পারছি যে আমরা কমার পরে ট্যাগ কোশ্চেন বসাবো, বা ট্যাগ কোশ্চেনের প্রথমে আমার অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্রোনাউন। এই যে অক্সিলারি ভার্ব বসবে, এটাও ডিপেন্ড করবে আমার স্টেটমেন্টের উপর। স্টেটমেন্ট কি ধরনের তার উপর ডিপেন্ড করে অক্সিলারি ভার্ব বসে। স্টেটমেন্টে কি ধরনের সাবজেক্ট আছে
তার উপর ডিপেন্ড করে আমাদের সাবজেক্ট প্রোনাউন বসে, আর শেষে আমরা কোশ্চেন মার্ক বসাইতে পারি। এই কয়েকটা জিনিস মাথার ভিতর ঢোকাই ফেলো, এরপরে আমরা আস্তে আস্তে এক একটা প্র্যাকটিস করতে যে আরো বেশি ক্লিয়ার করব। যেমন ধরো আমরা এখন বেসিক জিনিসটা শিখব। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যে স্টেটমেন্ট আছে না, স্টেটমেন্ট যদি কখনো পজিটিভ হয়, পজিটিভ মানে কি, ভালো কথা বলে, হ্যাঁ বোধক কথা বলে, যেমন আমি ভালো আছি, ভালো কথা, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। মানে কি, আমি বললাম যে আমি ভালো আছি, প্রশ্নে এইটাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি ভালো আছো, উত্তর হ্যাঁ বা নাতে আসবে। তুমি কি আসলেই ভালো আছো, এই যে কথাটা আমরা প্রশ্ন যখন করতেছি তখন ট্যাগ কোশ্চেনের বেসিক নিয়মটাই এরকম। এখানে তুমি যদি পজিটিভ বাক্য বলো প্রশ্ন তোমাকে নেগেটিভ করতে হবে, তুমি যদি নেগেটিভ বাক্য বলো প্রশ্ন তোমাকে পজিটিভ করতে হবে। অর্থাৎ স্টেটমেন্টের ভিতরে যদি হ্যাঁ থাকে সব, তাহলে ট্যাগ কোশ্চেনের ভিতরে না থাকবে, মানে নট আসবে। স্টেটমেন্টের ভিতরে যদি না থাকে মানে নট চলে আসে বা না বোধক কোনো অর্থ চলে আসে, তাহলে ট্যাগ কোশ্চেনের ভিতরে না বোধক আসবে না। তাহলে একটা আরেকটার উল্টা, ভালো করে খেয়াল করবা। পজিটিভ হলে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ হলে এখানে পজিটিভ। ভাইয়া বলবা ভাইয়া বুঝলাম না, খেয়াল করো এই জায়গাতে আমরা যখন বলতেছিলাম যে ইউ আর ফাইন, ইউ আর ফাইন একটা পজিটিভ বাক্য। কি বাক্য? একটা পজিটিভ বাক্য, এখানে কোনো নেগেটিভ কথা নাই। এখানে যদি পজিটিভ বাক্য হয় তাহলে এই জায়গায় দেখো নেগেটিভ আছে, এই অংশ যদি পজিটিভ হয় এই অংশ কি হবে? নেগেটিভ হবে, মাস্ট। এই অংশ পজিটিভ হলে এই অংশ নেগেটিভ। এবার খেয়াল করো পরের বাক্যটা, খেয়াল করো হি ডিডেন্ট কাম, এটা কি নেগেটিভ না? নট আছে না? আছে কি? হি ডিডেন্ট মানে কি? নট আছে না? নট মানে নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয় তাহলে এইটা হবে ভাই আমার পজিটিভ। এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কি হবে? আমার পজিটিভ। তাহলে যদি আমার স্টেটমেন্ট তো বুঝো, আগে বুঝাইছি, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ, স্টেটমেন্ট যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। মাথার ভিতর ঢুকায় ফেলো। এই দুইটা জিনিস আলাদা করে দেখো, আমি সুন্দর করে লিখে দিছি না, এই যে দুইটা জিনিস আলাদা করে সুন্দর করে লিখে দিছি, এই দুইটা জিনিস মাথার ভিতর একদম গেঁথে ফেলো, ঢুকায় ফেলো, যেন কখনো ভুল না হয়। ঠিক আছে, এইটা আগে ঢুকাইলা। এইবার খেয়াল করো এইটারই যে স্ট্রাকচার, এটা একটু ভালো করে খেয়াল করো। পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ ট্যাগ কোশ্চেন, নেগেটিভ স্টেটমেন্ট, পজিটিভ ট্যাগ কোশ্চেন। এই অংশটা ক্লিয়ার করার পর এখন আমরা মেইন প্র্যাকটিসে যাওয়ার আগে ভাই কয়েকটা নিয়ম শেখাবো। আমি লিখে দিব, আমার সাথে সাথে খাতা কলম নিয়ে তুলবা। আমি লিখে দিব, আমার সাথে সাথে খাতা কলম নিয়ে তুলবা। আই ক্যান গ্যারান্টি ইউ এই কথাগুলা হয়তো তোমাকে এভাবে কেউ গুছায় বলে নাই বা শেখায় নাই, বাট তোমার কাজে দিবে। তুমি আমার সাথে শিখো। খেয়াল করো, যদি কখনো, সুন্দর করে আমার সাথে সাথে লিখে নাও, যদি কখনো ব্যক্তি বুঝায়, বাক্যে যদি কখনো বা স্টেটমেন্টে যদি কখনো ব্যক্তি বুঝায়, তাহলে ট্যাগ কোশ্চেনে ব্যক্তি বুঝাইলে শি অথবা হি হবে। যদি কখনো ব্যক্তি বুঝায় বাক্যে বা স্টেটমেন্টে, আমি কখনো যদি সাবজেক্ট আইডেন্টিফাই না করতে পারি, সরাসরি কিছু বলা না থাকে, বাট ব্যক্তি বুঝায়, তখন হি অথবা শি হবে, হি অথবা শি হবে। যদি ছেলে বুঝায় তাহলে হি হবে, যদি মেয়ে বুঝায় তাহলে শি হবে। আচ্ছা, যদি কখনো দেশ বুঝায়, দেশ মানে কি? বাংলাদেশ, ভারত, এভাবে যদি কখনো দেশ বুঝায়, ভাই দেশ মানে মা, দেশ মানে কি ভাই? দেশ মানে মা হলে সেটা শি এইটাতে আসবে। আচ্ছা, যদি কখনো বস্তু বুঝায় ভাইয়া, যদি কখনো বস্তু বুঝায়, বস্তু মানে কি? বস্তু মানে কোন একটা জড় বস্তু যেটাকে আমরা প্রকাশ করতে পারবো না, জড় বস্তু যদি বুঝাই, এটার পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? ইট ব্যবহার করতে পারবো। যদি কখনো বস্তু বুঝাই তখন ইট ব্যবহার করতে পারবো। এছাড়া যদি কখনো স্থান বুঝাই, স্থান বুঝালে কি ব্যবহার করি ভাইয়া? হোয়ার, কোথায়, হোয়ার। আচ্ছা, যদি কখনো সময় বুঝাই, সময়, টাইম বুঝালি হোয়েন। এই জিনিসপত্রগুলো আমাদের ব্যবহার করতে শিখতে হবে, আচ্ছা, এছাড়া খেয়াল করো কখনো কখনো আমাদের ভালো করে বুঝবা, এই জিনিসপত্রগুলো ভালো করে বুঝবা। কখনো কখনো আমাদের দেখা যাবে কি মেইন সেন্টেন্স বা স্টেটমেন্টের ভিতরে আমার দেয়া আছে আই মানে কি? আই মানে সিঙ্গুলার, বাট আমাদের ব্যবহার করতে হবে, কোশ্চেন করার সময় ব্যবহার করতে হবে প্লুরাল, কখনো কখনো লাগতে পারে। তাহলে আয়ের প্লুরাল কি? আই মানে আমি, আয়ের প্লুরাল কি ভাইয়া? উই ব্যবহার করা লাগবে। কেন? কারণ আমি আই ব্যবহার না করে তখন উইতে যাব। ওকে, এছাড়া
কখনো কখনো দেখা যাবে কি আমাদের ইউ যদি থাকে, ইউ থাকলে ইউ এর প্লুরাল ইউই হয়, ঠিক আছে। সো কখনো কখনো আমাদের সিঙ্গুলার ভার্ব থাকবে, সিঙ্গুলার ভার্বকে আমাদের প্লুরালে বসাইতে হইতে পারে ট্যাগ কোশ্চেনে, তাহলে আই থাকলে আমি উই বসাবো, ইউ থাকলে ইউ বসাবো। এছাড়া যদি কখনো ইট, তারপরে হি, শি এগুলা থাকে, এগুলা সব সিঙ্গুলারে আছে, এগুলাকে তুমি যদি প্লুরাল করতে চাও তাহলে প্লুরাল করলে এর পরিবর্তে প্লুরাল হবে হচ্ছে দে, মানে ইট এর পরিবর্তে দে, হি এর পরিবর্তে দে, শি এর পরিবর্তে দে, বা কোন একটা নাম যদি থাকে এক্স হচ্ছে কোন একটা নাম, ধরো এক্স এর জায়গায় তুমি মিল্টন বসাইলা, তাহলে এই কোন একটা নামের পরিবর্তেও তুমি দে বসাইতে পারবা। এগুলো হচ্ছে তোমার কিছু বেসিক নিয়ম, যেই নিয়মগুলা তোমাকে হয়তো এভাবে কেউ বলে দেয় নাই, এগুলো আমি আলাদা করে লিখে দিলাম। কেন? কারণ যখন আমরা একটু পরেই কোশ্চেন সলভ করতে যাব, একটু পরে বিভিন্ন নিয়ম দেখব, নিয়মের মধ্যে আমরা এগুলো ব্যবহার করব। সো চলো এখন আমরা নিয়মের মধ্যে ব্যবহার করা দেখি। খেয়াল করো, ট্যাগ কোশ্চেন করার সময় এখন মোস্ট ইম্পর্টেন্ট কিছু নিয়ম শিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলা তুমি লিখে লিখে প্র্যাকটিস করে করে মনে রাখা শুরু করবা। কি নিয়ম? ভালো করে খেয়াল করো। যদি কখনো স্টেটমেন্টের ভিতরে অক্সিলারি ভার্ব ইজ থাকে, তখন ট্যাগ কোশ্চেনের ভিতরে আমরা অক্সিলারি ভার্ব ইজ নট ব্যবহার করি। তাহলে ইজ থাকলে কি হয়? ইজ নট। ভাইয়া ইজ থাকলে কি হয়? ইজ নট। যদি কখনো অক্সিলারি ভার্ব এম থাকে আর আর থাকে, এম এবং আর এর পরিবর্তে আমরা আর নট ব্যবহার করি। কি ব্যবহার করি? আর নট ব্যবহার করি। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে যদি আমার সবগুলা পজিটিভ আছে, এই জন্য এখানে আমরা নেগেটিভ ব্যবহার করছি। যদি এখানে সবগুলা নেগেটিভ হইতো তাহলে এখানে কি ব্যবহার করতাম? পজিটিভ ব্যবহার করতাম। যেমন ধরো যদি এখানে থাকতো ইজ নট, তাহলে এখানে ইজ ব্যবহার করতাম। যদি এখানে থাকতো এম নট, আর নট থাকলে এখানে এম বা আর ব্যবহার করতাম তোমার সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, যদি কখনো ওয়াজ থাকে, ওয়াজের পরিবর্তে তুমি মনে রাখবা ওয়াজ নট হবে। যদি কখনো ওয়ার থাকে, ওয়ারের পরিবর্তে ওয়ার নট হবে। অর্থাৎ স্টেটমেন্টে যেটা থাকবে তার অপোজিট হবে। স্টেটমেন্টে যদি পজিটিভ হয়, ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হবে। স্টেটমেন্টে নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনে পজিটিভ হবে। এগুলো সব তোমাকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে প্র্যাকটিস করে লেখা শিখতে হবে। বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, করে লিখে লিখে প্র্যাকটিস করে করে লেখা শিখে ফেলবা। একবার শিখে ফেললে দেখবা তোমার কাছে ইজি হয়ে গেছে। ওকে, যদি কখনো ডু থাকে, ডু থাকলে ডোন্ট হয়, ডু থেকে। ডাজ থাকলে ডাজেন্ট হয়, ডাজ থেকে। ডিড থাকলে ডিডেন্ট হয়, ডিড থেকে। মাথায় রাখবা। ওকে, হ্যাজ থাকলে কি হয় ভাইয়া? হ্যাজেন্ট হয়। হ্যাভ থাকলে হ্যাভেন্ট হয়। হ্যাড থাকলে হ্যাডেন্ট হয়। মাথায় রাখবা। বুঝতে পারছো? এবং এই যে এখানে তোমার সাবট্রাক্টেড যে ফর্মটা দেয়া আছে, এই যে কমা দিয়ে, মানে উপরে কমা দিয়ে যে সাবট্রাক্টেড ফর্মটা দেয়া আছে, এই ফর্মটা কিন্তু তোমাকে সুন্দর করে লেখা শিখতে হবে। কারণ কি, তুমি খাতায় এভাবেই তো লিখবা, তাই না? তো এইভাবে এটা তোমাকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যাতে তোমার ভুল না হয়। দেখো, ক্যান থাকলে ক্যান্ট হয়, লেখা শিখতে হবে। উইল থাকলে ওন্ট হয়, এটা আমরা অনেকেই ভুল করি। উইল থাকলে ওন্ট হয়, WON''T, এটা যে হয় এটা আমরা ভালো করে জানি না, এটা ভালো করে শিখতে হবে। শুড থাকলে শুডেন্ট হয়, আর মাস্ট থাকলে মাস্ট নট হয়। এই নিয়মগুলা তুমি ভালো করে শিখবা। এই নিয়মগুলা ভালো করে শিখলে দেন তোমার কাছে একদম পুরা জিনিসটা ইজি হয়ে যাবে। এই শখটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এই শখটা কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। এবার এই শখটা ব্যবহার করে এই সাইডে যে উদাহরণের ট্যাগ কোশ্চেনগুলো দেয়া আছে, এটা আমি তোমাকে একটু শেখাই দিই, তোমার জন্য ইজি লাগবে। দেখো, বলছে হি ইজ স্মার্ট। ভাই এখানে আমাদের মেইন খেয়াল করতে হবে যে এই জায়গাতে আমাদের মেইন ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব কি আছে। মেইন ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব কি আছে। এখানে দেখো আমাদের অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবেই ব্যবহার হচ্ছে ইজ। হি ইজ স্মার্ট। তো এখন হি ইজ স্মার্ট, এটা আমার অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এই ইজ থেকে আমি ব্যবহার করব ইজেন্ট, আর এই যে এটা হচ্ছে আমার কি, সাবজেক্ট। এই সাবজেক্টটা যেহেতু প্রোনাউন, এটাই সরাসরি এখানে বসে যাবে, এই জন্য আমরা এখানে ব্যবহার করছি ইজেন্ট হি। দেখো, যখন আমাদের এই স্টেটমেন্টের ভিতরে অক্সিলারি ভার্ব ওয়ার দেয়া আছে, দে ওয়ার লেট, ওয়ার থাকলে কি হয়? ওয়ারেন্ট হয়। দে এর পরিবর্তে দেই বসে যাবে। বুঝতে পারছো? কারণ কি, দে হচ্ছে আমার প্রোনাউন, এই প্রোনাউনটাই বসবে। এবার বলছে দেখো, শি সিংস ওয়েল। দেখো এই জায়গাতে সিং হচ্ছে আমার মূল ভার্ব, তাই না? সিং হচ্ছে আমার মূল ভার্ব। এখন যখন আমার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি শি, তখন এই মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, আমরা জানি। তাহলে সিং থেকে সিংস হচ্ছে। ভাইয়া এই সিং থেকে সিংস হলে এই মূল ভার্বের অক্সিলারি ভার্ব কি ভাইয়া? এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ। তাহলে আমরা যখন
ট্যাগ কোশ্চেন লিখবো, ট্যাগ কোশ্চেনের ভিতরে আমাদের নিতে হবে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব তো নেওয়া যাবে না, সিং নেওয়া যাবে না। আমাদের সবসময় কি বসবে, ওই যে নিয়মে পড়ছিলাম অক্সিলারি ভার্ব এভি বসে, তারপরে প্রোনাউন বসে, তারপরে তোমার কোশ্চেন মার্ক বসে। তাহলে অক্সিলারি ভার্ব কি হবে এখানে, ডাজ হবে। বাট এই জায়গায় যেহেতু পজিটিভ, তাহলে এখানে হবে নেগেটিভ, তাহলে ডাজ থেকে ডাজ নট। বুঝতে পারছো? তাহলে এখানে আমার সরাসরি দেখো, আগের গুলাতে সরাসরি অক্সিলারি ভার্ব ভিজিবল ছিল, বাট এখানে কি হয়েছে, অক্সিলারি ভার্ব ভিজিবল নাই এখন আর। অক্সিলারি ভার্ব যেহেতু ভিজিবল নাই, খেয়াল করো, অক্সিলারি ভার্ব যেহেতু ভিজিবল নাই, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, অক্সিলারি ভার্ব যেহেতু ভিজিবল নাই, তাহলে এর ভিতর থেকে আমি ডাজ বের করে আনলাম। কি করলাম, ডাজ বের করে আনলাম। তাহলে দেখো, শি সিংস ওয়েল, শি ডাজ সিং ওয়েল, তার মানে এখানে ডাজ আছে, ওই ডাজ থেকে ডাজ নট, তারপরে শি। বুঝতে পারছি, ক্লিয়ার করতে পারছি? এইভাবে এই প্র্যাকটিসগুলো হবে। এই প্র্যাকটিসগুলো আরো ভালো করে বোঝার জন্য পরবর্তী নিয়ম দেখাচ্ছি, দেখালে আরো ভালো বুঝবা। দেখো এখনই আসবে, প্রথমেই আসো, বলছে প্রোনাউন ঠিক রাখতে হবে। আমি সুন্দর করে তোমাকে হেডলাইন দিয়ে দিছি, প্রোনাউন ঠিক রাখতে হবে মানে কি, প্রোনাউন এগ্রিমেন্ট। ভাই এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ট্যাগ কোশ্চেন করবা, যদি এই কথাটা না বুঝো, তাহলে কখনোই তোমার ট্যাগ কোশ্চেন ঠিক হবে না, তোমার বারবার ট্যাগ কোশ্চেন ভুল হবে। তুমি ট্যাগ কোশ্চেন করবা আর প্রোনাউন ঠিক রাখবা না, তা হবে না। ট্যাগ কোশ্চেনের যে সেগমেন্ট আছে, এই ধরো লাস্টের এই সেগমেন্ট হচ্ছে ট্যাগ কোশ্চেন সেগমেন্ট, এর ভিতরে যে প্রোনাউন সেগমেন্টটা আছে, এই প্রোনাউনটা তৈরি হয় এই সেন্টেন্সের সাবজেক্ট থেকে, এই সেন্টেন্সের সাবজেক্ট থেকে। সাবজেক্ট আমার যেটা থাকবে তার উপর ডিপেন্ড করে আমি এখানে প্রোনাউন বসাবো। সো এটাকে বলে প্রোনাউন এগ্রিমেন্ট। সেন্টেন্স বা স্টেটমেন্টের সাবজেক্টের উপর ডিপেন্ড করে, সেন্টেন্স বা স্টেটমেন্টের সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে আমাদের প্রোনাউন বসে। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে বলে প্রোনাউন এগ্রিমেন্ট। মানে প্রোনাউন সবসময় তোমাকে দেখে বসাতে হবে। দেখে বসানো বলতে কি বুঝাচ্ছি, খেয়াল করো, আমরা এখানে এক্সাম্পলে দেখি, বলছে মিস্টার করিম ইজ অনেস্ট, মিস্টার করিম ইজ অনেস্ট। তাহলে এখানে আমার মেইনলি লাগবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে। তাহলে ইজ থাকলে এখানে আমি ইজ বসাই দিলাম কমার পর, বাট এটা তো পজিটিভ, এখানে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, নেগেটিভ হবে। তাহলে ইজ থেকে আমি এখানে ইজেন্ট পাইলাম। এইবার খেয়াল করো, এখানে আমার একটা প্রোনাউন বসার কথা না, প্রোনাউন কই থেকে আসবে ভাইয়া, এখান থেকে আসবে। মিস্টার করিমের প্রোনাউন কি, হি, মিস্টার করিম ছেলে না, হি। তাহলে আমি এখানে ইজেন্ট হি বসাতে পারবো, আর শেষে আমার প্রশ্নবোধক চিহ্ন। তাহলে খেয়াল করো, আমি এখানে যে প্রোনাউন বসালাম, এটা কার উপর ডিপেন্ড করে বসালাম, সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসালাম। এখানে যদি মিস্টার করিম না হয়ে এমন বলতো যে ইট ইজ অনেস্ট, ইট মানে বস্তু, বা বলতো দ্য বুক ইজ অনেস্ট, দ্য বুক ইজ অনেস্ট, তাহলে দ্য বুক মানে কি, দ্য বুক হইতো বস্তু। বস্তু হইলে এই বস্তুর জন্য প্রোনাউন কি হইতো ভাইয়া, ইট হইতো। ওই যে লিখে দিছি, বস্তু হলে ইট হবে, তাই না? তখন হইতো ইজেন্ট ইট, কি হইতো, ইজেন্ট ইট। কেন, কারণ এখানে আমি বস্তু ধরছি, বস্তু ধরলে বস্তুর উপর ডিপেন্ড করে আমার প্রোনাউন হবে, ব্যক্তির উপর ডিপেন্ড করে প্রোনাউন হবে। এখন যদি এখানে ভাইয়া করিমের পরিবর্তে মিস্টার করিমা হতো, করিমা মানে কি, মেয়ে, মেয়ে, তাই না, ফিমেল হলে এখানে হি হতো না সি হতো, হি হতো না সি হতো, সি হতো। তাহলে এখানে যদি ফিমেল হয়, তাহলে এখানে হবে সি। তার মানে কি, মোদ্দা কথা হচ্ছে এইটা, যে আমাদের প্রোনাউন এগ্রিমেন্ট কিভাবে করতে হয়, প্রোনাউন এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসাতে হয়। আবার বলি, প্রোনাউন এগ্রিমেন্ট কিভাবে করতে হয়, সাবজেক্টের উপর ডিপেন্ড করে প্রোনাউন বসাতে হয়। সাবজেক্ট যেটা হবে তার উপর ডিপেন্ড করে আমি প্রোনাউন বসাবো। ক্লিয়ার করতে পারছি? ওকে, দেখো বলছে দ্য বয়েজ আর প্লেইং, খেয়াল করো এটা কি, দ্য বয়েজ আর প্লেইং। এখানে খেয়াল করো, দ্য বয়েজ হচ্ছে আমার সাবজেক্ট। এবার বলো, দ্য বয়েজ কি একজন না একাধিক, একাধিক বালক। একাধিক বালক হলে এদের প্রোনাউন হচ্ছে আমার দে, এদের প্রোনাউন কি দে। এবার খেয়াল করো, আর প্লেইং, এখানে অক্সিলারি ভার্ব কি আর, তাহলে এখানে আমার প্রথমে বসবে আর। ভাই আর হলে এখানে যদি আর হয়, এই সাইডে কি হবে, আরএন্ট নেগেটিভ ফর্ম, তাই তো, আরএন্ট নেগেটিভ ফর্ম। এই বয়েজের উপর ডিপেন্ড করে আমি প্রোনাউন বসাবো, প্রোনাউন কি হবে, দে হবে। তাহলে আরএন্ট দে এই বসাই দিলাম। বুঝতে পারছো, এই হচ্ছে আমার লেখার নিয়ম। ক্লিয়ার করতে পারছি? একদম সিম্পল জিনিস না ভাই, পানির মতো সহজ, একদম সিম্পল, পানির মতো সহজ। তুমি পারবা যদি তুমি আমার সাথে এভাবে চিন্তা করা শিখে যাও, প্রত্যেকটা নিয়ম তুমি মাথার ভিতর ঢুকায় ফেলতে পারো। নিয়ম একদম সিম্পল, সিম্পল নিয়ম করছি না, একদম সিম্পল নিয়ম। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি। এইবার আসো, ট্যাগ কোশ্চেনের একটা মাত্র স্পেশাল রুল আছে, সেটা আমাদের ভালো করে শিখতে হবে, মাথার ভিতর ঢুকায় ফেলবা। ট্যাগ কোশ্চেনের একটা মাত্র স্পেশাল রুল আছে, স্পেশাল নিয়ম আছে, এটা যদি তুমি ভালো করে শিখে ফেলতে পারো, আর কখনো ট্যাগ কোশ্চেন তোমার ভুল হবে না। কি স্পেশাল রুল আছে? দেখো, স্পেশাল রুলটা হচ্ছে ট্যাগ কোশ্চেনে আই এম থাকলে
আই এম থাকলে অ্যামেন্ট আই হয় না। তোমার মনে হবে আই এম আছে, তার মানে অক্সিলারি ভার্ব এম থেকে অ্যামেন্ট হবে, তারপরে আমি আই বসাবো, এই হবে আমার উত্তর। ভাই কখনো অ্যামেন্ট হয় না, মাথায় রাখবো, কখনো অ্যামেন্ট হয় না। কি হলো? ওকে, কখনো অ্যামেন্ট হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। তাহলে অ্যামেন্ট না হলে কি হয় খেয়াল রাখবা, এম যদি হয়, কোথাও যদি এম যদি থাকে, এটা হচ্ছে এক্সেপশন কেস, এম এর পরিবর্তে আরএন্ট আই হয়, আরএন্ট আই হয়, মানে কখনো যদি আই এম পাও, এটা মাথায় রাখবা আরএন্ট, উত্তর হবে কি, উত্তর হবে আর এন্ড আই। ঠিক আছে, এটা মুখস্থ করবা। এম থাকলে, আই এম থাকলে আরএন্ট আই হয়, আই এম থাকলে আরএন্ট আই হয়, কখনো অ্যামেন্ট আই হয় না। যেমন বলছে আই এম ইওর ফ্রেন্ড, আই এম ইওর ফ্রেন্ড, এখানে বলছে আরএন্ট আই, আমি নাকি, আরএন্ট আই আমি নাকি, প্রশ্ন করছে বাট আরএন্ট আই দিয়ে করছে। তো সবসময় মাথায় রাখবো আই এম থাকলে আরএন্ট আই, আই এম থাকলে আরএন্ট আই, এটা মাথায় রাখবো। আই এম থাকলে কি আরএন্ট আই, আই এম এর পরিবর্তে আরএন্ট আই, এটা মাথায় রেখে তারপর আগাতে হবে। এইবার আসো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের মুখস্থ করতে হবে এবং এগুলা খুব সুন্দর মতো মাথায় ঢুকাইতে হবে, এগুলা প্র্যাকটিস করে করে মাথায় ঢুকাইতে হবে। প্র্যাকটিস করে করে মাথায় ঢুকানো বলতে কি বোঝাচ্ছি, যখনই তুমি ট্যাগ কোশ্চেন নিয়ে কাজ করবা তখন যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ এবং উপদেশ দেয় যেই সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধ, আদেশ উপদেশ অনুরোধ এগুলা যেগুলো দেয়, আদেশ অনুরোধ এগুলা যেগুলো দেয়, এটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কখনো পজিটিভ কমান্ড হয়, পজিটিভ কমান্ড ডু দ্য ওয়ার্ক, পজিটিভ কমান্ড ডু দ্য ওয়ার্ক, তখন তুমি বসাবা হচ্ছে উইল ইউ, ওন্ট ইউ, যে কোনো একটা বসাবা, উইল ইউ ওন্ট ইউ। যদি নেগেটিভ কমান্ড হয় তখন তুমি উইল ইউ বসাবা, নেগেটিভ কমান্ড হলে উইল ইউ বসাবা, মাথায় রাখবা। নেগেটিভ কমান্ড হইলেই উইল ইউ, ডোন্ট ডু দ্য ওয়ার্ক উইল ইউ, ডোন্ট ডু দ্য ওয়ার্ক উইল ইউ। যখনই নেগেটিভ কমান্ড হবে, সরাসরি আদেশ দিবে বাট নেগেটিভ আদেশ, তখন উইল ইউ। আচ্ছা, যদি লেটস থাকে, মাথায় রাখবা লেটস, লেটস এর পরে ভার্ব থাকতে পারে বাট যদি লেটস থাকে, লেটস এর পরিবর্তে তুমি সব সময় শ্যাল উই বসাবা। কি বসাবা? শ্যাল উই। লেটস থাকলেই শ্যাল উই, মুখস্থ, লেটস থাকলেই শ্যাল উই, প্র্যাকটিস করতে হবে। লেট মি থাকলে উইল ইউ, লেট মি থাকলে কি উইল ইউ। যখনই লেট মি হবে তখন এটা লিখে লিখে পড়বা, লেট মি হওয়া মানেই, লেট মি হওয়া মানেই উইল ইউ, লেট মি হওয়া মানেই উইল ইউ। লেটস থাকলেই শ্যাল উই, লেটস থাকলেই শ্যাল উই, যদি লেটস থাকে তাহলে শ্যাল উই, লেটস থাকলেই শ্যাল উই, লেট মি উইল ইউ, লেটস থাকলে শ্যাল উই, লেট মি উইল ইউ। আজকে এত চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? লেটস থাকলে শ্যাল উই, লেট থাকলে, লেট মি থাকলে উইল ইউ। ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, এইবারটা আমরা কয়েকটা উদাহরণ দেখব, উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন দেখো বলছে ওপেন দ্য ডোর, ভাইয়া ওপেন দ্য ডোর কমান্ড, ওপেন দ্য ডোর কমান্ড, পজিটিভ কমান্ড, পজিটিভ কমান্ড হলে ভাইয়া আমার ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসবে, পজিটিভ কমান্ড উইল ইউ। আচ্ছা, ডোন্ট শাউট, নেগেটিভ কমান্ড, নেগেটিভ কমান্ড হলে তো সরাসরি, নেগেটিভ কমান্ড হলে সরাসরি উইল ইউ বসে, এটা আমরা মুখস্থ করছি, সরাসরি উইল ইউ বসে এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন মানে কোশ্চেন মার্ক। নেগেটিভ কমান্ড হলেই উইল ইউ। আচ্ছা, লেটস থাকলে কি হয় ভাই? লেটস থাকলে সরাসরি আমরা জানি শ্যাল উই হয়, লেটস থাকলে কি হয় ভাই? আমরা সরাসরি জানি শ্যাল উই হয়। লেট মি, লেট মি, লেট মি থাকলে ভাই আমরা জানি উইল ইউ হয়, সরাসরি উইল ইউ, লেট মি থাকলে সরাসরি উইল ইউ হবে। তো এগুলা আমাদের জানতে হবে, জানলে আমরা দেখেই বলে দিতে পারবো। কোশ্চেন দেখবো, কোশ্চেনে প্যাটার্ন দেখবো, প্যাটার্ন দেখলে সরাসরি লিখে দিতে পারবো। দ্যাটস ইট। আশা করি ক্লিয়ার করতে পারছি। এইবার আসো ট্যাগ কোশ্চেনের আরেকটা ব্যতিক্রম নিয়ম, এক্সেপশনাল কেস, যেইটা তোমার যদি 5 মার্কের কোশ্চেন থাকে, খেয়াল করো 5 মার্কের যদি কোশ্চেন থাকে, 5 মার্কের কোশ্চেনের ভিতরে, 5 মার্কের কোশ্চেনের ভিতরে একটা বা দুইটা কোশ্চেন থাকবেই, বা একটা কোশ্চেন অন্তত থাকবেই এই স্লাইড থেকে। ট্যাগ কোশ্চেন যদি পরীক্ষায় আসে আর এই স্লাইড থেকে প্রশ্ন আসবে না, এটা হবে না। ট্যাগ কোশ্চেন পরীক্ষা আসছে মানে এই স্লাইড থেকে প্রশ্ন আসবে। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, ভাইয়া ট্যাগ কোশ্চেন থেকে এই স্লাইড থেকে কি প্রশ্ন আসবে, কেন প্রশ্ন আসবে? খেয়াল করো এখানে যেই ওয়ার্ডগুলো আমি লিখে দিছি এগুলো ব্যতিক্রম ওয়ার্ড, এগুলা নিজেরাই নেগেটিভ প্রকাশ করে, এগুলা কি নিজেরাই নেগেটিভ প্রকাশ করে। ফলে এগুলা যদি থাকে তাহলে আলাদা করে নেগেটিভ নট দেয়া লাগে না, বাক্য অটোমেটিক নেগেটিভ হয়ে যায়। আমরা জানি বাক্য যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন তখন কি হয়? পজিটিভ হয়। বাক্য নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন পজিটিভ, বাক্য নেগেটিভ হলে যদি ট্যাগ কোশ্চেন পজিটিভ হয়, আমরা এখান থেকে নেগেটিভ ওয়ার্ড আগে থেকেই পেয়ে যাচ্ছি, ফলে আমরা ট্যাগ কোশ্চেন কি করব? পজিটিভ করব। এখন আমরা ওয়ার্ডগুলো একটু দেখব। দেখো যদি কখনো নেভার থাকে, নেভার মানেই নট। হার্ডলি, হার্ডলি মানে কি? কদাচিৎ,
খুব কম পাওয়া যায়, এটা মানেই নট। রিয়ারলি মানে খুব কম পাওয়া যায়, এটা মানেই নট। লিটল মানে কম, সেলডম, সেলডম মানে কম, এগুলা মানে সব কম বুঝায়। স্কার্সিলি, স্কার্সিলি কম। নো ওয়ান, নো ওয়ান, নোবডি, নাথিং, নান, নাইদার। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো বারবার লিখে লিখে করবা। নেভার লিখবা, হার্ডলি লিখবা, রেয়ারলি লিখবা, লিটল লিখবা, সেলডম, স্কার্সিলি, নো ওয়ান, নোবডি, নাথিং, নান, নাইদার। প্রত্যেকটা ওয়ার্ড খাতায় বারবার লিখবা, বারবার লিখবা, বারবার লিখবা। লিখে লিখে মুখস্থ করবা যে এই কয়টা ওয়ার্ড সবগুলা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এগুলা কি? এগুলা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এগুলা যদি কোনো ইয়ার ভিতরে থাকে, এগুলা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এগুলা যদি কোনো বাক্যের ভিতরে থাকে তাহলে বাক্য নিজেই নেগেটিভ হয়ে যায়। বাক্য নেগেটিভ হয়ে গেলে পরের অংশ আমাকে পজিটিভ হইতে হবে। যেমন দেখো বলছে হি নেভার টেলস লাইস। হি নেভার, হি নেভার, এই যে নেভার আছে মানে অলরেডি আমার নেগেটিভ হয়ে গেছে। টেলস, টেলস শব্দটার দিকে খেয়াল করো। টেল হচ্ছে আমাদের মূল ভার্ব, এর সাথে এস আছে, মানে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ। অক্সিলারি ভার্ব কি? ডাজ। অক্সিলারি ভার্ব যদি ডাজ হয় তাহলে আমি ট্যাগ কোশ্চেনের সময় ডাজ বসাবো, আর এই সাবজেক্ট দেখে আমি প্রোনাউন বসাবো হি। তাহলে আমার উত্তর আসবে ডাজ হি। কেন ডাজ হি হলো? পজিটিভ কেন হলো? বিকজ এখানে নেভার আছে মানে নেগেটিভ অলরেডি আমার স্টেটমেন্ট। স্টেটমেন্ট বা বাক্য অলরেডি আমার নেগেটিভ, সো এখানে আমাকে পজিটিভ বসাতে হবে। স্টেটমেন্ট বা বাক্য অলরেডি আমার নেগেটিভ, সো এখানে আমাকে কি বসাতে হবে? পজিটিভ বসাতে হবে। আশা করি ব্যাপারটা তোমাকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। ওকে, দ্যাটস ইট, ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো পরের পার্টে যাই। পরের পার্টে আমাদের এই যে অংশটা আছে ওই অংশগুলা থেকে আমরা কিছু প্র্যাকটিস করব, করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন দেখো বলছে দে হার্ডলি কাম হিয়ার। দে হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। হার্ডলি মানে আমার নেগেটিভ ওয়ার্ড, এটা কি বুঝাচ্ছে? এটা নেগেটিভ বুঝাচ্ছে, তাই না? হার্ডলি যেহেতু আছে এটা হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ড। কাম হেয়ার, কাম হেয়ার, খেয়াল করো এই কাম দেখে বোঝা যাচ্ছে এটা মূল ভার্ব, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। মূল ভার্ব, অক্সিলারি ভার্ব কি? ডু। তাহলে মূল ভার্বের অক্সিলারি ভার্ব যদি ডু হয় তাহলে এখান থেকে তুমি ডু বসাবা, ডু বসাবা, যেহেতু এখানে হার্ডলি আছে সেখানে নেগেটিভ হবে না। আর এই যে দে, দের পরিবর্তে তুমি প্রোনাউন দে বসাবা, সো আসবে তোমার ডু দে। বুঝতে পারছো কিভাবে করলাম? সেম জিনিস। এবার বলছে নোবডি হেল্প দেম। হেল্প দেখো হচ্ছে তোমার হেল্প ভার্ব। হেল্প ভার্বের কি? পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকলে এখানে অক্সিলারি ভার্ব কি? ডিড। তো তুমি এখানে এই সাইডে ডিড বসালা, ডিড বসালা। এখানে যেহেতু নোবডি আছে সো এখানে আর নেগেটিভ হবে না, এটা হবে পজিটিভ। এবার এই নোবডি এইটা দেখে মনে হচ্ছে কেউ না। কেউ না মানে কি? একজন বুঝাচ্ছে? উত্তর হচ্ছে না, এইটা হচ্ছে ইনডিফিনাইট সাবজেক্ট। ইনডিফিনাইট সাবজেক্ট যদি কখনো হয় তখন তুমি সেখানে দে বসাবা। ইনডিফিনাইট সাবজেক্ট মানে দে বসাবা। মাথায় রাখবা বডি, বডি, এনি, এই টাইপের যেই ওয়ার্ডগুলো আছে যেমন নো বডি, এনিওয়ান, নো বডি, এনিওয়ান, এনিবডি, এনিওয়ান, এই টাইপের অংশগুলা, এই টাইপের অংশগুলা ইনডিফিনাইট সাবজেক্ট তৈরি করে, মানে অসংজ্ঞায়িত সাবজেক্ট তৈরি করে। অসংজ্ঞায়িত সাবজেক্ট তৈরি করলে এদের পরিবর্তে দে বসে, এদের পরিবর্তে দে বসে। তার মানে দেখো এখানেও কিন্তু আমাদের প্রোনাউন এগ্রিমেন্ট ব্যবহার হলো। প্রোনাউন এগ্রিমেন্ট ব্যাপারটা কি? নোবডি হেল্প মি। তাহলে এখানে খেয়াল করো এই হেল্পডের ভিতরে আমি ডিড পাচ্ছি, হেল্পডের ভিতরে আমার ডিড আছে, এই ডিড এবং এই সাইডে যে আমি কি বসাচ্ছি খেয়াল করো, এই নোবডির পরিবর্তে আমি দে বসাচ্ছি। কি বসাচ্ছি? নোবডির পরিবর্তে আমি দে, দে বসাচ্ছি। ক্লিয়ার করতে পারছি? নোবডির পরিবর্তে আমি দে বসাচ্ছি। কেন? কারণ এটা হচ্ছে ইনডিফিনাইট সাবজেক্ট প্রকাশ করছে। এবার বলছে দেখো নাথিং, নাথিং, নাথিং মানে কি? কিছুই না, এটা কিন্তু বস্তু প্রকাশ করে নাথিং। তাহলে এইটার পরিবর্তে আমি সাবজেক্ট কি বসাতে পারবো? প্রোনাউন কি বসাতে পারবো? ইট বসাতে পারবো। নাথিং ইজ পারফেক্ট, ইজ এর পরিবর্তে ইজ বসালাম। নাথিং যেহেতু নেগেটিভ, এই সাইড আর নেগেটিভ হবে না, উত্তর আসবে ইজ ইট। উত্তর কি আসবে? ইজ ইট। ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এবার বলতে দেখো নন অফ দেম, নান অফ দেম, নান অফ দেম মানে কেউ না, এটাও ইনডিফিনাইট, তার মানে এর পরিবর্তে আমার দে বসবে। ট্রাইড, ট্রাইড মানে ট্রাই থেকে ট্রাইড, মানে এখানে ডিড ভার্ব আছে, এখানে কি আছে? ডিড ভার্ব আছে। সো এখানে তুমি ডিড বসাইলা, যেহেতু এখানে নান অফ দেম নেগেটিভ তাহলে এটা হবে পজিটিভ, তাহলে উত্তর আসবে ডিড দে। উত্তর কি আসবে ভাইয়া? ডিড দে। আশা করি ক্লিয়ার করতে পারছি। সেম ভাবে এইবারটা দেখো আমি যেটা এতক্ষণ বলতেছিলাম ওটাকে আবার নিয়মের আকারে নিয়ে আসছে। কি বলছে? নিয়ম আকারে বলে দিছে যে এভরিওয়ান, everyone, everybody, someone, somebody, anyone, nobody, none, এগুলো হচ্ছে ট্যাগ প্রোনাউনে যদি থাকে এদের পরিবর্তে দে বসে। কেন? কারণ এরা সবাই ইনডিফিনাইট প্রোনাউন।
ইনডিফিনাইট প্রোনাউনের পরিবর্তে ট্যাগ প্রোনাউন দে হয়, ইনডিফিনাইট প্রোনাউনের পরিবর্তে ট্যাগ প্রোনাউন দে হয়। আবার বলছি, খেয়াল করো, এই সবগুলোর ভিতরে এভরিওয়ান মানে প্রত্যেকে বোঝাচ্ছে ইনডিফিনাইট, এভরিবডি প্রত্যেকে বোঝাচ্ছে, সামওয়ান মোরাললেস সবসময় বডি ওয়ার্ডটা, এনি ওয়ার্ডটা এগুলা যদি যুক্ত থাকে তখন সেটা ইনডিফিনাইট হয়ে যায়। যেমন দেখো, নোবডি, এভরিবডি, এভরিওয়ান, ঠিক আছে, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এনিমোর, নান, এগুলা সব ইনডিফিনাইট হয়ে যায়। এগুলার পরিবর্তে সব সময় ট্যাগ প্রোনাউনে আমার দে বসবে, মাথায় রাখবো, ট্যাগ প্রোনাউনে দে বসবে। যেমন দেখো বলছে এভরিওয়ান ইজ হ্যাপি, এভরিওয়ান ইজ হ্যাপি, তো খেয়াল করো এখানে আছে আমার ইজ, বাট এভরিওয়ানের পরিবর্তে তো আমি দিব দে, তাই না? তাহলে আমি এই সাইডে যখনই দে দিচ্ছি, দের আগে তো আর ইজ ভার্ব হবে না, তখন কি ভার্ব হবে? আর হবে। তার মানে এখানে আমাদের আসার কথা আর দে, বাট দেখো এই অংশটা পজিটিভ, তার মানে এই অংশটা হবে কি? নেগেটিভ। তাহলে আর এন্ড দে, এটা হবে উত্তর। বুঝাতে পারছি? খুব সিম্পল, দেখো অ্যান্সার খুব সিম্পল। এভরিওয়ান এটার পরিবর্তে দে, আমি দে বসালাম ট্যাগ প্রোনাউন, তার আগে তো আর আমি ইজ ভার্ব বসাতে পারবো না, এখানে ইজ আছে ঠিক আছে, এভরিওয়ান ইজ হ্যাপি ঠিক আছে, বাট এখানে যখন তো আমি আর ইয়া বসাইতে পারবো না, ইজ বসাইতে পারবো না, কারণ আমি এখানে দে বসাই ফেলছি। তাহলে দে বসাইলে দে এর সাপেক্ষে আমার এখানে ভার্ব হবে, তাহলে আর এন্ড দে হবে। কেন আর এন্ড দে? বিকজ এভরিওয়ানের পরিবর্তে দে বসছে, দে এর আগের ভার্ব হচ্ছে আর ভার্ব, এই সাইড পজিটিভ তাহলে এই সাইড নেগেটিভ, তাহলে আর এন্ড দে, দ্যাটস ইট। আচ্ছা, এবার বলছে দেখো নোবডি কেম, তাহলে নোবডি আবারও ইনডিফিনাইট, তাহলে এর পরিবর্তে কি বসবে? দে বসবে। আচ্ছা, দে বসালাম। কেম মানে কি? কেম মানে হচ্ছে কামের পাস্ট ফর্ম, তাহলে যদি পাস্ট হয় এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, তাহলে ডিড দে। এখন বলবা ভাই এখানে ডিডেন্ট হলো না কেন? কারণ নোবডি নিজে নেগেটিভ, তাহলে এই অংশ নেগেটিভ হলে এটা হবে পজিটিভ। ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এবার বলছে দেখো সামওয়ান মানে কি? এখানেও এর পরিবর্তে আমরা দে বসাতে পারবো, ইজ ওয়েটিং, তাহলে ইজ যেটা আছে, এই ইজ যেটা আছে এটা সামনের জন্য হইছে, বাট দে এর জন্য তো ভাই আর হবে, তাহলে এই সাইডে যে আর এন্ড দে হবে। কেন আর এন্ড দে? কারণ দে এর জন্য আর, তো এই জন্য আর এন্ড দে, এই সাইড পজিটিভ, তাহলে এই সাইড কি হবে? নেগেটিভ। ক্লিয়ার করতে পারছি? আশা করি ক্লিয়ার। সেম ভাবে আমরা যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন অক্সিলারি ভার্ব বের করে নিব, অক্সিলারি ভার্ব যখন দেখতে পাবো না। যেমন দেখো বলছে হি প্লেস ক্রিকেট, প্লে হচ্ছে ভার্ব, এর সাথে দেখো এস যুক্ত আছে, মানে এখানে ডাজ ভার্ব আছে, তাহলে বের করে নিলাম। এই ডাজ ভার্ব অক্সিলারি হিসেবে এখানে ব্যবহার হবে। এই সাইড পজিটিভ, তাহলে এই সাইড হবে নেগেটিভ, নেগেটিভ হলে ডাজেন্ট। এবার এখানে মেইন কি? মেইন সাবজেক্ট হচ্ছে হি এর প্রোনাউন হি হবে, এই জন্য আমরা ডাজেন্ট হি নিছি। ওকে, এবার বলছে দেখো দে ভিজিটেড আস, এখানে দেখো ভিজিট শব্দের সাথে ইডি যুক্ত আছে, মানে এখানে আমার অক্সিলারি ভার্ব ডিড আছে, তাহলে এই সাইডে আমি ডিড নিলাম, বাট এটা আমার পজিটিভ সেন্টেন্স, তাহলে এটা নেগেটিভ হবে ডিডেন্ট। এখানে দেখো সাবজেক্ট দে, তাহলে এখানে আমরা দে পাচ্ছি, তাহলে ডিডেন্ট দে। ওকে, এবার বলছে দেখো শি স্টাডিজ ওয়েল, দেখো স্টাডি শব্দের সাথে এস বাই এস যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে আমার ডাজ, তাহলে এই সাইডে যদি দেখি ডাজ নিলাম, এটা পজিটিভ, তাহলে এটা হবে নেগেটিভ, ডাজেন্ট। এখানে শি থাকলে এই নিলাম হচ্ছে আমার শি, ডাজেন্ট শি। বুঝাইতে পারছি? ডাজেন্ট শি। ওকে, দ্যাটস ইট। এবার আসো বলছে হোয়াট এ লাভলি ডে, বলছে কি? হোয়াট এ লাভলি ডে। এবার দেখো এই যে জিনিসটা আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কখনো কখনো সেন্টেন্স উজ্জ্ব থাকে, তখন আমাদের সেন্টেন্স কল্পনা করে নিতে হয়। সেন্টেন্স উজ্জ্ব বলতে কি বুঝাচ্ছি? দেখো এই সেন্টেন্সটার পূর্ণরূপ কি জানো? এই সেন্টেন্সটার পূর্ণরূপ হচ্ছে হোয়াট এ লাভলি ডে ইট ইজ, এরপরে এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে ইট ইজ যে অংশটা আছে না, এখানে দেখো ইট ইজ এর এই ইটটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে আমার ভার্ব। এখন যদি আমি এই অংশটাকে কাট করে দিই, তাহলে ইজ থেকে আমার আসবে হচ্ছে ইজেন্ট। কি আসবে ভাইয়া? ইজ থেকে আসবে হচ্ছে আমার ইজেন্ট, আর এই ইট সাবজেক্ট হিসেবে বসে যাবে, ইজেন্ট ইট। বুঝতে পারছো? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণ নিয়মেই হবে, জাস্ট তোমাকে পুরা সেন্টেন্সটা কল্পনা করতে শিখতে হবে, দ্যাটস ইট। পুরা সেন্টেন্সটা কল্পনা করতে শিখলে তুমি পারবা। যেমন দেখো বলছে হাউ বিউটিফুল শি ইজ, তাহলে এখানে কিন্তু আর উজ্জ্ব নাই, তাই না? হিডেন নাই, এখানে উল্লেখ আছে, তাহলে ইজেন্ট শি হবে, ইজেন্ট শি, একদম সিম্পল নিয়মে। আচ্ছা, এবার এখন আমরা কি করব? এখন আমরা বিগত বছরে কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। যত নিয়ম আছে সব নিয়ম আমরা শিখে ফেলছি, এখন আমরা বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করলেই এখান থেকে আমরা ইজিলি পারবো। বিগত বছরের কোশ্চেন কি? দেখো আমাদের প্রথমেই দেখো
আমাদের ঢাকা বোর্ডে আসা 2024 সালের কিছু কোশ্চেন যদি আমরা দেখি, বলছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, তাহলে এখানে হ্যাঙ্কার হচ্ছে ভার্ব, এবং এটা দেখো একটা পজিটিভ ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো দেখেই বোঝা যাচ্ছে, তার মানে এখানে এইটা কিন্তু আমার মেইন ভার্ব। মেইন ভার্বের এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ডু আছে, তাই না? ডু আছে। তখন মেনি পিপুলের পরিবর্তে আমি দে বসাতে পারবো, তার মানে এই ডু ওই সাইডে যে ডোন্ট হয়ে যাবে ডোন্ট দে, কারণ কি এটা পজিটিভ সেন্টেন্স, এই সাইডে যে নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে দেখো উত্তর হবে হচ্ছে ডোন্ট দে। কি হবে? ডোন্ট দে, ডোন্ট দে। এই হচ্ছে আমার জিজ্ঞাসাবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক বসাই দিলাম। ওকে, ক্লিয়ার? এবার বলছে দেখো, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। মানি ইজ নট নেগেটিভ সেন্টেন্স, ইজ আছে, ইজ থাকলে অক্সিলারি ভার্ব এই সাইডে যে ইজই হবে। এবার দেখো মানি মানে কি? মানি মানে বস্তু, বস্তু হলে কি হবে ভাই? ইট, তাহলে ইজ ইট হবে। এখন বলবো ভাই নট কেন হলো না? এই সাইডে নট আছে, ওই জন্য ওই সাইডে নট হয় নাই, এই জন্য আমরা কি দিয়েছি? ইজ ইট দিয়েছি। আচ্ছা, এবার দেখো বলছে লেট আস কিপ দিস ইন মাইন্ড। ভাই আমরা জানি লেট আস থাকলে কি হয়? শ্যাল উই হয়, তাহলে একদম সরাসরি শ্যাল উই বসাই দিব, এত কিছু ভাবার দরকার নেই, লেট আস শ্যাল উই। এবার বলছে দেখো উই শুড নেভার বি গ্রিডি। নেভার মানে আমার অলরেডি নেগেটিভ সেন্টেন্স আছে, শুড থাকলে ভাইয়া শুড উই, শুড থাকলে ভাইয়া শুড উই বসাই দিলাম। এবার বলছে দেখো হি হার্ডলি কাস্ট এ ভোট ফর মি। হি হার্ডলি কাস্ট এ ভোট ফর মি। হার্ডলি শব্দটা কি নেগেটিভ শব্দ না ভাইয়া? হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ শব্দ। এবার খেয়াল করো হি আছে, এখানে আছে কাস্ট আছে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থাকলে মেইন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এস বাই এস যোগ নাই, তার মানে এটা হচ্ছে তোমার হচ্ছে পাস্ট ফর্মে আছে। তাহলে পাস্ট ফর্মে থাকলে এখানে আমার তোমার অক্সিলারি ভার্ব কি? ডিড। এখানে অক্সিলারি ভার্ব কি? ডিড। এটা মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কি? ডিড। অক্সিলারি ভার্ব যদি ডিড হয় তাহলে আমি এখানে অক্সিলারি ভার্ব ডিড বসাতে পারবো, হি এর পরিবর্তে আমি হি বসাবো, তাহলে এখানে আমার ডিড হি আসবে। এবার বলবো ভাই নেগেটিভ কেন করলেন না? ভাই হার্ডলি আছে, হার্ডলি নিজেই নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি নিজে নেগেটিভ হওয়ার কারণে এখানে আমি ডিড হি বসাইছি, নেগেটিভ ওয়ার্ড এভাবে বসাই দিছি, বুঝাইতে পারছো? আচ্ছা, এবার বলছে দেখো আই নিড নট গো দেয়ার। কি বলছে? আই নিড নট গো দেয়ার। এই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা গো হচ্ছে আমার মেইন ভার্ব, নিড নট হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। নিড নট যদি অক্সিলারি ভার্ব হয়, এই নট থাকলে এই সাইডে আর নট হবে না, সরাসরি নিড ভার্ব বসে যাবে, আই এর পরিবর্তে আই বসবে, আই নিড নট থেকে নিড আই, আই নিড নট থেকে কি আসবে? নিড আই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আই নিড নট থেকে নিড আই। ওকে, পরে বলছে দেখো খেয়াল করো, এটা আমাদের দিনাজপুর বোর্ডে আসছে, দিনাজপুর এবং রাজশাহী বোর্ডে কিছু কোশ্চেন 24 সালেরই, আমরা একটু সলভ করার ট্রাই করি। বলছে নন ক্যান, খেয়াল করো, নন ক্যান সলভ দিস প্রবলেম। ভাই নন মানে কি? নন মানে কেউ না, ইনডিফিনাইট হলে এর পরিবর্তে কি বসে? দে বসে। আচ্ছা, ক্যান আছে না? ক্যান ভাই অক্সিলারি ভার্ব হলে এখানে সরাসরি ক্যানই বসে যাবে, যেহেতু এখানে নন মানে নেগেটিভ, তাহলে ওই সাইডে হবে পজিটিভ, তাহলে উত্তর আসবে ক্যান দে। উত্তর কি আসবে? উত্তর আসবে ক্যান দে, খুব সিম্পল। আচ্ছা, এবার বলছে দেখো লেটস। ভাই লেটস থাকলেই শ্যাল উই, কিচ্ছু করা লাগবে না, চিন্তাও করা লাগবে না, লেটস থাকলে শ্যাল উই। এবার বলছে দেখো বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য কস্ট অফ এ ওয়ার। খেয়াল করো এই যে কেম মানে কি? কেম মানে খেয়াল করো কাম থেকে কেম আসছে, মানে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স, এটা যদি মূল ভার্ব হয় এর অক্সিলারি ভার্ব ডিড, এর অক্সিলারি ভার্ব ডিড। এই সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ? ভাইয়া পজিটিভ, তার মানে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। এবার ডিড থেকে তাহলে আমরা কি লিখতে পারবো? ডিডেন্ট। ডিড থেকে আমরা কি লিখতে পারবো? ডিডেন্ট, লিখলাম ডিডেন্ট। এবার আমি ডিডেন্ট বাংলাদেশ লিখবো? ভাই বাংলাদেশ তো সাবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে আমার এখানে কিছু একটা লেখা লাগবে। আমি বলছি যদি কখনো দেশ বুঝাই, দেশ মানে মা, মা বুঝাইলে সে মেয়ে, তাহলে এখানে হবে হচ্ছে শি। দেশ যদি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, ভুটান দেশ বুঝায় তখন সেখানে শি বসে, তাহলে এখানে আমরা উত্তর লিখলাম ডিডেন্ট শি। ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এবার বলছে দেখো আই এম প্রাউড টু বি এ সিটিজেন। এবার খেয়াল করো আই এম প্রাউড, আমরা আগেই মুখস্থ করছিলাম ব্যতিক্রম, আই এম থাকলে এমেন্ট আই হয় না, আই এম থাকলে এমেন্ট আই হয় না, আই এম থাকলে আরএন্ট আই হয়, আরএন্ট
আই হয়। আমরা মুখস্থ করছিলাম যে এটা হচ্ছে স্পেশাল কেস, ব্যতিক্রম, ভুল করা যাবে না। আই এম থাকলে আরএন্ট আই হয়। কি হয়? আই এম থাকলে আরএন্ট আই হয়। তাহলে এটা ভুল করা যাবে না, আই এম আছে তার মানে আরএন্ট আই হবে। কি হবে? আরএন্ট আই। ক্লিয়ার করতে পারছি? ওকে, এরপরে দেখো কিছু কুইক প্র্যাকটিস করাবো, ব্যাখ্যা করে করে কুইক প্র্যাকটিস করাবো। এই কুইক প্র্যাকটিসগুলো আমার সাথে সাথে করে ফেলো, আর কখনো তোমার ট্যাগ কোশ্চেন ভুল হবে না। যেমন দেখো ব্যাখ্যা করি, প্রথমেই বলছে ইউ আর এ স্টুডেন্ট। এখানে দেখো অক্সিলারি ভার্ব স্পষ্ট, তাহলে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা বসাই দিলাম। এটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? ভাইয়া ইউ আর এ স্টুডেন্ট পজিটিভ, তার মানে এখানে হবে আমার নেগেটিভ সেন্টেন্স। আরএন্ট, ইউ এর পরিবর্তে তোমার ইউই বসবে, আরএন্ট ইউ বসাই দিছি। এবার খেয়াল করো, হি ডিডেন্ট গো দেয়ার। এই ডিডেন্ট দেখো অক্সিলারি ভার্ব আমার স্পষ্ট, ডিডেন্ট এখানে নট আছে তাহলে এখানে নট বসবে না, আমি এখানে সরাসরি ডিড বসালাম। এবার এখানে দেখো সাবজেক্ট হি আছে, হি এর প্রোনাউন হি হবে, ডিড হি বসাই দিলাম। এবার বলছে দেখো শি ক্যান ড্যান্স ওয়েল। এখানে দেখো ক্যান হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, তাহলে ক্যান এখানে বসবে। এই সাইডে যেহেতু ভাইয়া আমার এখানে পজিটিভ সেন্টেন্স, তাহলে এই সাইডে হবে নেগেটিভ সেন্টেন্স। ক্যানের নেগেটিভ হচ্ছে ক্যান্ট, শি এর প্রোনাউন শি বসবে। ওকে, এবার বলছে দেখো আই অ্যাম লেট। আমরা জানি আই অ্যাম হলে সরাসরি আরএন্ট আই হয়, কিছু ভাবনা চিন্তা দরকার নেই, এটা ব্যতিক্রম। আই অ্যাম হলে আরএন্ট আই। আচ্ছা, এবার বলছে দেখো নোবডি কেম। কেমটা কি ভাইয়া? কেমটা হচ্ছে দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কাম থেকে কেম, তার মানে এখানে অক্সিলারি ভার্ব ডিড, তাহলে এখানে আমরা ডিড বসাইলাম, ডিড বসাইলাম। এবার বলো এখানে নোবডি থাকলে কি হবে? নোবডি মানে নেগেটিভ সেন্টেন্স, নোবডি হচ্ছে ইনডিফিনাইট সাবজেক্ট, তার মানে এর পরিবর্তে দে বসে, তাহলে ডিড দে। বুঝতে পারছো? খুব সিম্পল না? খুব সিম্পল, জাস্ট নিয়মগুলা মাথার ভিতর রিমাইন্ড করে খেলতে শিখতে হবে। নিয়ম তুমি যত জানবা ওটা জেনে যেভাবে খেলবা, খেলতে পারলেই ওকে। এবার বলছে দেখো লেটস প্লে। লেটস প্লে মানে কি? লেটস শব্দের পরিবর্তে আমরা বসাইতে পারবো শ্যাল উই। আমরা আগেই শিখছি লেটস থাকলেই শ্যাল উই। এবার বলছে দেখো হি সেলডম স্পিক্স। ভাই এখানে একটু চিন্তা করো, স্পিক্স হি আছে, স্পিক হচ্ছে মেইন ভার্ব, হি এর জন্য এখানে এস যুক্ত হয়েছে, তার মানে এখানে আমাদের অক্সিলারি ভার্ব ডাজ। অক্সিলারি ভার্ব কি? ডাজ। হি সেলডম স্পিক্স, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ডাজ, খেয়াল করো অক্সিলারি ভার্ব ডাজ, এই সেলডম হচ্ছে নেগেটিভ, তাহলে এই জায়গায় নেগেটিভ হবে না, ডাজ। হি এর পরিবর্তে হি বসবে, ডাজ হি। বুঝতে পারছো? সেলডম শব্দটা নেগেটিভ, সেলডম, সেলডম, তারপর স্কারসিটি, লিটিল, এই যে ওয়ার্ডগুলো মুখস্থ করছিলাম না, এগুলা নেগেটিভ ওয়ার্ড বুঝে, এগুলো থাকলে এই সাইডে নেগেটিভ হবে না। তাহলে দেখো এখান থেকে আমি অক্সিলারি ভার্ব বের করলাম ডাজ, আর মেইন সাবজেক্ট বসাই দিলাম। পরেরটা বলছে দেখো দে ওয়েন টু স্কুল। ওয়েন শব্দটা কি? পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়েন শব্দটা কই থেকে আসছে? গো থেকে ওয়েন্ট আসছে। এর তুমি যদি অক্সিলারি ভার্ব দেখো তাহলে ডিড আসবে, এই সাইডে আমরা ডিড বসালাম, ডিড বসালাম, এই ডিডের পরিবর্তে এখানে দেখো দে বসবে। এবার বলছো এটা কি পজিটিভ না নেগেটিভ? ভাইয়া এটা পজিটিভ, তাহলে এই সাইডে যে নেগেটিভ হবে, তাহলে উত্তর হবে হচ্ছে ডিডেন্ট দে। উত্তর কি হবে? ডিডেন্ট দে। ক্লিয়ার? উত্তর কি হবে? ডিডেন্ট দে। এভরিওয়ান ইজ রেডি। খেয়াল করো এই জায়গায় সরাসরি অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে, ইজ বসে যাওয়ার কথা, বাট প্রবলেম ইজ এখানে থাকলেও এখানে এভরিওয়ান কি? ইনডিফিনাইট সাবজেক্ট, এর পরিবর্তে দে হয়। তো এখানে যখন তুমি দে বসাবা তখন দে এর আগে কি বসবে? দে আর, আর দে, তাহলে এর আগে আর বসার কথা। ভাইয়া এখানে যদি আমি আর বসাই, খেয়াল করো এখানে যদি আমি আর বসাই, এখানে তো পজিটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ হবে, তাহলে আর এন্ড দে হবে। বুঝতে পারছো? দেখে মনে হবে আরে কি করলাম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে নিয়ম অনুযায়ী কিন্তু খাটতেছে। ওকে, লাস্টেরটা আর করাইলাম না। তো এরপরে দেখো আমরা ট্যাগ কোশ্চেনে কিছু কমন ভুল করি, সেই ভুলগুলো আরেকবার একটু তোমাকে আলাদা করে বলে দিচ্ছি। ভুলগুলা কি? আমরা যদি কখনো আই অ্যাম ইয়োর ফ্রেন্ড এরকম দেখি, আই অ্যাম এর পরিবর্তে অ্যামেন্ট আই কখনো হয় না, অ্যামেন্ট আই কখনো হয় না, এটা হয় হচ্ছে আরএন্ট আই। আই অ্যাম এর পরিবর্তে আরএন্ট আই, মাথায় রাখবো। আচ্ছা, হি ডু নট গো, এটা কখনোই হয় না, কখনো তুমি এটা সেন্টেন্সে ভুল আছে, হি ডু নট গো হয় না, হি ডাজ নট গো হয়, হি ডাজ নট গো হয়। হি ডাজ নট গো হলে ওখানে আমরা ডাজ হি এভাবে লিখতে পারবো। আচ্ছা, এভরিওয়ান থাকলে সবসময় মাথায় রাখবো এভরিওয়ানের পরিবর্তে দে বসে, এভরিওয়ানের পরিবর্তে দে বসে, সেই দে এর জন্য আর এন্ড দে হয়। এখানে আমি ইজ দেখে ভার্ব ইজ বসাইতে পারবো না, মাথায় রাখতে হবে। এখানে ইজ দেখে এখানে আমি ইজ বসাইতে পারবো না। আচ্ছা, শি নেভার লাইস, খেয়াল করো শি নেভার লাইস, ডাজেন্ট শি,
ডাজেন্ট শি, খেয়াল করো এখানে অলরেডি আমার নেভার আছে, এই নেভার থাকলে এখানে আমি আমার ডাজেন্ট দিতে পারবো না, এই জায়গায় আমার ডাজ শি হবে, এই ভুলগুলা করা যাবে না। সো সব কথার মুদ্রা কথা, ট্যাগ কোশ্চেন খুবই সহজ একটা জিনিস, কঠিন কিচ্ছু না। তুমি যদি প্র্যাকটিস করো, তুমি যদি প্র্যাকটিস করো, আমার মতো ভাবে চিন্তা করতে শিখো, তাহলে তুমি ইজিলি পারবা। আমি দ্রুত কম সময়ের ভিতরে তোমাকে প্রত্যেকটা জিনিস পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মেইন কথাই হচ্ছে প্র্যাকটিস করতে শেখা, মেইন কথাই হচ্ছে আইটিএস একাডেমির সাথে থাকতে হবে, মেইন কথাই হচ্ছে আইটিএস একাডেমির সাপোর্ট করতে হবে। আইটিএস একাডেমির প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে তুমি এখান থেকে হাইয়েস্ট পরিমাণ ভ্যালু নিতে পারো। এবং আইটিএস একাডেমির প্রত্যেকটা টিচার, আমি সহ, দেখবা এমন এনার্জি নিয়ে পড়াচ্ছে, এই এনার্জি দেখলেই তোমার ফিল হবে তোমাকে পড়তে হবে, কিছু করতে হবে, তোমাকে শিখতে হবে, শেখাটা জরুরি। সো তোমরা আইটিএস একাডেমির সাথে থাকবা, আইটিএস একাডেমিকে ভালোবাসবা, আইটিএস একাডেমিকে ধারণ করবা, আইটিএস একাডেমির কথা সবার কাছে ছড়িয়ে দিবা, আর বেশি বেশি ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করবা। সবাইকে বলবা মিল্টন ভাইয়া কেমিস্ট্রির পাশাপাশি ইংলিশও আমাদের জন্য পড়ানো শুরু করছে। কেমন লাগলো ক্লাস, রিভিউ দিয়ে যাও কমেন্ট সেকশনে, তোমাদের রিভিউর অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।